Dreams Avenue. Hi and hello. হ্যালো ফ্রেন্ড, শুনছেন রেডিও আমার 88.4 FM আর এই মুহূর্তে শুনছেন আপনার নির্ঘুম বন্ধু আজকে শুরু হয়ে গেল ঠিক 11টা বাজার সাথে সাথে ড্রিমস অ্যাভিনিউ এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে নির্ঘুম বন্ধু আজ থাকবে আপনার সাথে এবং রাত 2টো পর্যন্ত যথারীতি আজকেও থাকবো। আর একটা সপ্তাহের বিরতির পরে অবশেষে আবার এলাম এবং অনেকেই হয়তো ভাবছেন কেন মাঝে মাঝে থাকি না। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে যে ঢাকার সবগুলো রাস্তায় একটা সময় ফাঁকা থাকে হরতাল অবরোধ কিংবা কারফিউ জারি হলে। তো এটাও যেহেতু একটা সড়ক, নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, সো এটাতেও মাঝে মাঝে কিন্তু অবরোধ হরতাল কারফিউ জারি হতেই পারে। তখন রাস্তাঘাট ফাঁকা থাকবে, ছোট বাচ্চারা এসে ক্রিকেট খেলবে এবং অন্য কোনো কিছু হবে না, এরকম এটাতেও হতে পারে। তো সেরকম মাঝে মাঝে হয়, কিন্তু সেটাই হয়তো হয়েছিল। তবে তার চেয়ে বড় কথা, এই সপ্তাহে আমি আছি। অন্তত অতীত এবং ভবিষ্যৎ ভুলে যাও, বর্তমান নিয়ে বেঁচে থাকো, কোন এক মনীষী বলেছিলেন, আমি নামটা মনে নেই মুহূর্তে, সালটা মনে আছে 1942 সালের 1 জুলাই। সো সেই মনীষীর কথাকে আমরা মানে শিরোধার্য করে আজকে আমরা 3 ঘন্টা একসাথে কাটিয়ে দেবো রাত 2টো পর্যন্ত। সাথে থাকুন, আশা করছি ভালো একটা রাত উপহার দিতে পারবো। প্রথম গানটা একটা গান আমার খুব ভালো লাগে গানটা, এবং কেন যেন মনে হলো আজকে এই গানটা দিয়ে শুরু করা যায়। একটা সুইট, যেহেতু একটা সপ্তাহে বিরতির পর এসেছি, সুইট কিছু দিয়েই শুরু করা যাক, একটা গিফট হিসাবে, সুইট গিফট ফর মাই লাভিং ফ্রেন্ডস। SMS করার নিয়ম বলে দিই, প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। সাথে থাকুন, একটু পরেই ফিরছি। শুনছেন এই মুহূর্তে আরেকবার রেডিও আমার 88.4 FM এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ, আপনার নির্ঘুম বন্ধু সোলমেট এন্ড আলটিমেট রেডিও মেটিরাজের সাথে আপনি আছেন। সময় এক্স্যাক্টলি 11:13। দুটো মেলোডিয়াস গান দিয়ে আজকের গানের মিছিল শুরু করলাম। প্রথমটা ছিল মাইলসের গান প্রথম প্রেমের মতো, তাদের প্রত্যাশা অ্যালবামের গান, এটা 1993 সালে রিলিজ হওয়া। তারপরটা ছিল হাসানের লেটেস্ট অ্যালবাম যার নাম উদ্দেশ্য নেই, সেখান থেকে নিয়ে একটা গান যার নাম হচ্ছে কে তুমি। ওকে, আর বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন, তাদের SMS গুলো একটু পড়া যাক। প্রথমেই যার SMS টা পড়বো তিনি হচ্ছেন ড্রিম গার্ল। আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে ফাঁকিবাজি বিষয়ক SMS, এবং এটার জন্য আরো একজন আমাকে লিখেছিলেন যে নোবেল প্রাইজ দেওয়া উচিত, ফাঁকিবাজিতে মুগ্নি হচ্ছে তার নাম। আমি শিরোধার্য করে নিয়েছি আপনাদের কথা এবং আপনাদের এই মানে প্রশ্রয় মাখানো অভিযোগগুলি, এবং এই প্রশ্রয়টা দিয়ে ভুল করেছেন আসলে। রাশেদ আমাকে লিখেছেন নারায়ণগঞ্জ থেকে, সেটা হচ্ছে নতুন একটা জবে জয়েন করেছেন, কনগ্রেস ফর দ্যাট। তার আরেকটা কথা হচ্ছে যে তিনি এই সপ্তাহে কেমন কাটিয়েছে সেটা জানতে যাচ্ছেন, হোপফুলি বলবো। সুমাই আমাকে জানিয়েছেন মোহাম্মদপুর থেকে, আরণ্যক নিয়ে একটা FM লাইব্রেরি করার ইচ্ছা ছিল আমার, সেটা কবে করছি, অবশ্যই করবো, যেহেতু বলেছি নিশ্চয়ই করবো। ফারহান মধুবাগ থেকে লিখেছেন কাম ফিড দ্য রেইন কজ আই এম থার্স্টি ফর ইউর লাভ, ডান্সিং আন্ডারনিথ দ্য স্কাইজ অফ লাস্ট, ইয়া ফিড দ্য রেইন কজ উইদাউট ইউর লাভ মাই লাইফ ইন নাথিং বাট দিস কার্নিভাল অফ রাস্ট। এই গানটা শুনতে যাচ্ছেন, অনেকদিন প্লে করা হয় না। ওকে, আজকে তাহলে সেই দিন হয়ে যাক এই গানটা একবার। সাথে অনেকদিন কোথায় সিলেটে পড়তে গিয়েছেন, তারপরে অনেকদিন SMS পাইনি, এবং আরো বেশ কিছু বন্ধু SMS পাঠিয়ে উপস্থিতি জানান দিয়েছেন, SMS করে গান শুনতে চেয়েছেন। আর অনেকেই নির্জন আমাকে জানিয়েছেন ওয়ারফেজের বিচ্ছিন্ন আবেগ এবং তারা জলা রাত্রিতে লেজেন্ড, দূরে ছিলে অমিতাভ কায়সার, এখন অনেক রাত, LRB, এই গান থেকে যে কোনো কিছু গান প্লে করার জন্য আই এম গোনা ট্রাই মাই লেভেল বেস্ট। সো প্লিজ ফ্রেন্ডস, আপনি যদি এরকম কোনো গান শুনতে চান কিংবা নিজের কোনো কথা শেয়ার করতে চান, ফিল ফ্রি টু লেট মি নো দ্যাট। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। শুনছেন রেডিও আমার 88.4 FM আর এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু সোলমেট এন্ড আলটিমেট রেডিও মেটিরাজ আপনাকে আরেকবার ওয়েলকাম করছে। সময় যখন এক্স্যাক্টলি 11:31 তখন আমি আরেকবার হট সিটে, এবং আশা করছি একটা ভালো রাত কাটছে এবং 30টা মিনিট পার হয়েছে। আমি আশা করছি যে কটা গান প্লে করছি হয়তো ভালো লাগছে, এবং আরো যে ভালো গানগুলো শুনতে চান অবশ্যই আমাকে লিখে জানান, এবং সেই সাথে রাতের এই মায়াবী সময়টাতে যে কথাগুলো আমাকে জানাতে চান, যে কথাটা বলতে পারলে একটু হলেও নিজেকে হালকা মনে হবে, সেই কথাটা আমার সাথে শেয়ার করতে পারেন নির্দ্বিধায়, অবলীলায়। মাঝে মাঝে এমন হয়েই যায়, হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক, যে কথাগুলো হচ্ছে কাছের সবচেয়ে মানুষটাকে বলা যায় না, একেবারে একান্ত নিজস্ব গোপন কথা। সেই কথাগুলো অন্তত মাঝে মাঝে এমন মনে হয় যে দূরের কাউকে বলতে পারলে আমার কোনো সংকোচ কাজ করতো না, তাকে আমি চিনি না, জানি না, সে আমার কেউ নহে, তাকে কিন্তু অনেক কিছু অবলীলায় বলা যায় অনেক সময়, কিন্তু কাছের মানুষটা যেন কি একটা অদৃশ্য দেয়াল ব্যবধান তুলে দাঁড়ায়, চাইলে অনেক কিছু বলা যায় না। সেই ব্যবধান কাম্য নয়, তারপরেও আপাতভাবে সেই কথাটা আমাকে বলতে পেরে যদি ভালো লাগে, আর সেই দেয়াল ভেঙে ফেলার পিছনে যদি সেটা প্রথম পদক্ষেপ হয়, তবে তাই হোক আজ রাতে। জানি দিন আমাকে কি বলতে চান আর কি জানাতে চান, কোথায় কাকে
কোন উদ্দেশ্যে, নাকি সেই গানের মতো উদ্দেশ্য নেই? উদ্দেশ্যহীন কথা আমাকে জানাতে পারে। সবকিছুর জন্য একটাই পদ্ধতি, বা কোনো গান শুনতে চাইলে গানের সাথে সেই কথা মিলিয়ে যদি প্রহরটাকে আরেকটু রাঙিয়ে তুলতে চান, সবকিছুর জন্য আমাকে জানান। প্রথমে আরই লিখবেন, অর্থাৎ রেডিও আমার শর্টেস্ট ভার্সন, স্পেসে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর লিখে পাঠাবেন যে নাম্বার, সেটা 23। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে এলআরবি এখন অনেক রাত, একজন বন্ধু শুনতে চেয়েছিলেন, এবং তার আগের গানটা ছিল স্টিং এর গান, যে গানটা আমার ব্যক্তিগতভাবে ভয়াবহ রকম পছন্দের, এবং কিছু গানের প্রতি আমার মানে অবিশ্বাস্য রকমের দুর্বলতা কাজ করে, এবং শুনলে কেমন মানে মনের মধ্যে উচাটন উচাটন একটা ভাব কাজ করে, সবকিছু কেমন কেমন মনে হয়। এটা হচ্ছে এরকম একটা গান, শেপ অফ মাই হার্ট। মানে এই ভালো লাগাগুলোর আসলে কোনো ব্যাখ্যা নেই, জানি না এই কেমন নিজেকে এতটা মানে উথাল পাথাল একটা আবেগ কেন কাজ করে। তো এই কারণটা আসলে মনে হয় অব্যাখ্যেয় এবং অসংজ্ঞায়িত। তো সেরকম একটা গান ছিল শেপ অফ মাই হার্ট। মানে গানের লিরিক্স, প্রত্যেকটা শব্দ, গায়কী, মিউজিক কম্পোজিশন, একটা আহ, নির্মোহ এবং একটা বলা যায় যে নিস্পৃহ একটা ভাব। গানের লিরিক্সটা যদি আপনি খুব ভালোভাবে ফলো করবেন, দ্যাটস নট দ্য শেপ অফ মাই হার্ট। এবং লিরিক্সটা খুব ইন্টারেস্টিং, মানে কার্ড খেলা, বিভিন্ন স্পেডস, ডায়মন্ডস, কুইন, জ্যাক অফ, এরকম অনেক কিছু দিয়ে বলা হয়েছে। মানে কার্ড খেলার বিভিন্ন স্টেজ বর্ণনা করা হয়েছে, কিন্তু আসলে জীবনের সাথে খুব আশ্চর্যজনকভাবে মিলে যায়। He doesn't play for the money he wins. He doesn't play for respect. ইন্টারেস্টিং। সিনেমাটাও দেখবেন, ভালো লাগবে আশা করছি। লিওন দ্য প্রফেশনাল, একটা ফ্রেঞ্চ মুভি, যেটা পরে হলিউডে অ্যাডাপ্টেশন হয়েছে। দুই দেশে একই সাথে রিলিজ হয়েছে। সেই সিনেমার একটা গান ছিল, লিওন দ্য প্রফেশনাল সিনেমার ওয়েস্টই ছিল এটা। কিছু এসএমএস পড়া যাক, গান নিয়ে অনেক কথা হলো, এবং আমাকে এসএমএস পাঠিয়েছেন যিনি, তিনি হচ্ছেন ফাহিম ফ্রম মগবাজার। জানিয়েছেন, ইফ পসিবল দেন প্লিজ প্লে টিয়ার্স ইন হেভেন বাই এরিক ক্ল্যাপটন, এবং ওয়ান লাস্ট ব্রেথ বাই ক্রিড অর ওয়াচ ওভার ইউ বাই অল্টার ব্রিজ। এই তিনটা গান শুনতে চান। এরিক ক্ল্যাপটনের অন্য একটা গান প্লে করবো হোপফুলি আজকে, এবং ক্রিডের অন্য একটা গান প্লে করবো। আপনি যে দুটো রিকোয়েস্ট করেছেন সেটা না, তবে অল্টার ব্রিজের আপনি যে গানটা শুনতে চান সেই গানটা প্লে লিস্টে আছে। একটা অন্তত মিলেছে, বাকি দুটো আর্টিস্ট মিলেছে, গান মিলিনি। দিয়া মগবাজার থেকে জানিয়েছেন যে স্ট্রাগলিং পিপল ডেভেলপিং দ্য স্ট্রেংথ উই নিড ফর টুমরো. Blessed life doesn't mean that a person will live without any controversy. আমি ঠিক বুঝলাম না কি বোঝাতে চেয়েছেন আপু। দিয়া, দ্বারা দিয়া কর্তৃক, করণকারক, দ্বারা দিয়া কর্তৃক, করণকারককে শূন্য বিভক্তি। সুমাই আমাকে জানিয়েছেন মোহাম্মদপুর থেকে, রবীন্দ্রসঙ্গীতের রিকোয়েস্ট তিনি পাঠিয়েছেন, ভালো লাগলো দেখে। ফাগুনের হাওয়ায় হাওয়ায় অথবা একটুকু ছোঁয়া লাগে, এই গানগুলো শুনতে চান তিনি। স্মৃতি আমাকে জানিয়েছেন, কাছের বন্ধুরা যখন হঠাৎ করেই চমকে দেয় খুব ভালো লাগে, এবং সুমাইয়া নামক একজন কাছের বন্ধুকে থ্যাঙ্কস দিয়েছেন খুব ভালো একটা গিফটের জন্য, এবং তখন তোকে এনশিওর করিনি, কিন্তু গিফটটা আমি নাও এনশিওর করলাম, ওকে পৌঁছে দিলাম। ঠিক ঠিক। এখন যে গানটা আমরা শুনবো সেটা হচ্ছে বাপ্পা মজুমদার রিসেন্ট একটা অ্যালবাম, যেটা নাম হচ্ছে জানি না কোন মন্তরে। সেই অ্যালবামের একটা গান, ক্যাফে হিলসাইড অ্যাভিনিউ, এবং শোয়ের নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ। সাথে থাকুন, ইরাজ একটু পরে ফিরছে আপনার পাশে আরেকবার বসার জন্য। কফি রেডি করুন। যে গানটা, সেটা হচ্ছে ক্রিডের গান, এবং অল্টারনেটিভ রক ব্যান্ড ক্রিড, আমেরিকান এই ব্যান্ডটা অসাধারণ একটা ব্যান্ড, এবং তাদের গানগুলো প্রত্যেকটা গান আমার কাছে ভীষণ রকম ভালো লাগে, এবং আমি সবচেয়ে আমার জীবনে বেশি শুনেছি তার মধ্যে ওয়েদার একটা, ক্রিডের। প্রত্যেকটা গানে অনেকবার করে শোনা। সেই সমীকরণের বিষমী ভবনে
কারো থেকে কম নয়। আসছে Nothing else matters, any song. চ্যালেঞ্জ, এটা যারা জানে না তাদের জন্য একটু বলি। উদ্দেশ্যটা মহৎ, সেটা হচ্ছে যে সম্ভবত সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বা শারীরিকভাবে ডিসেবলড চিলড্রেন যাদেরকে বলা হয়, চ্যালেঞ্জটা চালু। সেটা হচ্ছে যে একজন বিখ্যাত ব্যক্তি নিজে এই কাজটা করবেন, তার মাথায় এক বালতি একেবারে বরফ শীতল ঠান্ডা পানি ঢেলে দেওয়া হবে হঠাৎ করেই, এবং এটার পরে তিনি নিজে এই কাজটা করে আরেকজনকে চ্যালেঞ্জ জানাবেন, আরেকজন সেলিব্রিটিকে বিখ্যাত। এবং চ্যালেঞ্জ জানালে আপনার আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, হয় আপনাকে চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে এবং আপনার মাথাতে এরকম বরফ শীতল এক বালতি ঠান্ডা পানি ঢালা হবে, অথবা আপনাকে $100 বা আগের যিনি আপনাকে চ্যালেঞ্জ দিয়েছেন তিনি যত টাকা দিতে বলেছেন তত টাকা, এবং ওই টাকাটা যদি ডোনেট করা হয় দেন সেটা শিশুদের জন্য দেওয়া হবে, এরকম একটা ব্যাপার। যেমন সেই স্পোর্টস ওয়ার্ল্ডের কথাই বলি, লিওনেল মেসিকে চ্যালেঞ্জ দিয়েছিলেন একজন, এবং মেসি নিজে সেই আইস বাকেট মাথায় ঢেলে তারপরে তিনি আর্জেন্টিনার দুজন সহ খেলোয়াড় এজিকুয়েল লাভেজি আরেক খুব মজা করে নিচ্ছে। অনেক সেলিব্রিটিকে মানে দেখবেন যে সবাই বিভিন্ন জগতের মিউজিক, ফিল্ম, ফুটবল, সবাই আইস বাকেট চ্যালেঞ্জ নিচ্ছে। এরপরে যা পরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 সেই একই নম্বরে, একটু পরে ফিরছি।
ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন মধ্যরাতের আগন্তুক ইরাজকে আরেকবার, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের স্পেশাল আয়োজন, যেখানে এই মুহূর্তে আপনার সাথে আমি থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। শত জনমের ভাগ্য। একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে জেমসের গান, তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চাঁদ। অসাধারণ একটা গান, এবং তার গানস এন্ড রোজেসের একটা গান, খুবই ইন্টারেস্টিং এবং উইয়ার্ড লিরিক্স। সেটা হচ্ছে আই ইউজ টু লাভ হার বাট আই হ্যাড টু কিল হার। আমি যাকে ভালোবাসতাম তাকে আমার খুন করতে হলো। মানে নিশ্চয়ই প্রচন্ড উদ্ভট লিরিক্স। এবং গানস এন্ড রোজেসের ভোকাল অ্যাক্সেল রোজ ঠিক এরকমই। আমার কাছে মনে হয় গানটারই সার্থক একটা প্রতিমূর্তি। তার সবকিছু কেমন যেন উদ্ভট, আপনি ঠিক পছন্দও করতে পারছেন না তার অ্যাক্টিভিটিস বা তার মুভমেন্ট আর বডি ল্যাঙ্গুয়েজ, কিন্তু আবার তাকে একটা পছন্দ করতেও হচ্ছে আপনাকে, ঠিক অপছন্দের খাতায় ফেলে দিতে পারছেন না। এবং এরকম ইন্টারেস্টিং অ্যাক্সেল রোজ এবং ওভারঅল দ্য সেম হোল ব্যান্ড, ইভেন স্ল্যাশ দ্য গিটারিস্ট, সবাই কেমন যেন অদ্ভুত। নামটাও তো সেরকম, বন্দুক এবং গোলাপ একসাথে, গানস এন্ড রোজেস। অনেকেরই প্রিয় ব্যান্ড, আমারও। সেই গানটাই শুনছিলাম, আই ইউজ টু লাভ হার বাট আই হ্যাড টু কিল হার। বাট সাহিত্যে কিন্তু এরকম ঘটনা দুর্লভ নহে, কারণ এরকম কয়েকটা বই আছে যেখানে ভালোবাসা মানুষকে নিজেকেই খুন করতে হয়েছিল। যেমন পশ্চিম বাংলার সাহিত্যিক সমরেশ বসুর একটা বই আছে বিবর নাম, এবং বিবর বইতে ঠিক এরকমই হয়েছিল যে যে মেয়েটাকে তার প্রতি সে একটা অদম্য আকর্ষণ বোধ করতো, সেই অদম্য আকর্ষণ থেকেই তাকে খুন করতে, একটা সময় খুন করতে সে প্রবৃত্ত হয় এবং খুনটা করেও ফেলে। আর হুমায়ুন আহমেদের একটা বই ছিল, আমার নামটা ঠিক মনে পড়ছে না। ওই বইতেও ঠিক, ওই বইটা পরে একটা নাটকও হয়েছিল বইটা নিয়ে, নামটা আমার ঠিক মনে পড়ছে না। নাম ছিল এক্স্যাক্টলি এইটাই বোধহয় নাম ছিল, এই জীবনানন্দ কবিতার লাইন থেকে, যখন গিয়েছিল পঞ্চমীর চাঁদ, এটাই বোধহয় বইয়ের নামটা ছিল। মরিবার হইল বুঝি তার স্বাদ। আর এরকম ঘটনা কিন্তু ঠিক এই ফর্মে না ঘটলে অন্য অনেক সময় ঘটে, যে ভক্তরাই তার মানে যারা ফ্যান তারাই সেই সেলিব্রিটিকে খুন করেছে, এরকম হয়েছে। যেমন বিটলসের স্যার জন লেননকে তারই এক ভক্ত ছুরির আঘাতে ছিল। এটা হৃদয় বিদারক এরকম একটা ঘটনা। নিজের ভক্ত কি করে এরকম হয়, এবং প্যান্টেরার এক ব্যান্ড মেম্বারের সাথে এরকম হয়েছিল। এটা উদ্ভট, সাইকোপ্যাথিক ডিসঅর্ডার। সে যাই হোক, আমরা ভালো কিছু এসএমএস পড়ি সাইকোপ্যাথিক আলাপ আলোচনা থেকে। আমাকে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, তার মধ্যে কিছু পড়া যাক। ঈশানা আমাকে জানিয়েছেন, আই এম রেডি উইথ ক্যাপুচিনো অ্যান্ড ল্যাটে ফর ইউ। থ্যাঙ্কস, আই এম রেডি। এবং সজল আমাকে জানিয়েছেন, বোধহয় কফি এক্সপার্ট তিনি, ক্যাপুচিনো ল্যাটে বানিয়েছেন, এবং মোকাটা বাদ পড়ে গেছে আপনার। সজল আমাকে জানিয়েছেন মুন্সিগঞ্জ থেকে এই মঞ্চে জয়েন করলেন, এবং সারাদিন দাবা ফেডারেশনে ছিলেন, এবং নিশ্চয়ই একজন দাবারও মানুষ আপনি। আর স্মৃতি আমাকে জানিয়েছেন যে আর কতদিন অপেক্ষা করব, সেই কবে একদিন ফোন কল নিয়েছিলে তারপর আর নাওনি। তুমি না মাঝে মাঝে এমন করবে বলেছিলে, আমরা তো সেই দিনের আশায় আছি। প্রথম লাইনটা ছিল আর কতদিন ওয়েট করবো, যে আশা ভোসলের একটা গান আছে বোধহয়, যে আর কত রাত আগে থাকবো, চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো। ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন, তোমায় দেখে ছবি এঁকে মনের একান্তে দিলাম রেখে, হৃদয়ের আদরে রেখেছি ঢেকে, আশুক নেমে বর্ষা তুমি রবে গভীরে মোর, দেখা দিও শুধু আড়াল থেকে। ভালো এসএমএস। ফ্রেন্ডস, আপনি যদি এরকম কোনো কাব্যময় কিংবা গদ্যময় বা যে কোনো কিছু লিখতে চান, অথবা কোনো গানের রিকোয়েস্ট আমাকে জানাতে চান, নির্দ্বিধায় অবলীলায় আমাকে জানান। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 নাম্বারটাতে। সজীবের একটা গান শুনবো এখন, বাড়ি কোথায় বলো, এই অ্যালবাম থেকে। গানটা নাম হচ্ছে রাতের আকাশ। গানটা আমার কাছে বেশ চমৎকার লেগেছিল যখন প্রথম শুনেছিলাম। সেটা ছিল একটা রাতের বেলা মানে হাইওয়েতে 80, 100, 120 গতিতে গাড়ি ছুটছে, রাত তখন 1:30 কি 2টা কি 2:30, একেবারে আশপাশে কোনো গাড়ি ঘোড়া নেই, খুব নির্জন হাইওয়ে ছিল। এবং বাড়িতে কয়েকটা দিন চমৎকারভাবে কাটিয়ে ঢাকায় ফিরছি, মনটা একটু বিষণ্ণ, একটু সবকিছু মানসিক এবং চারপাশে সবকিছু পরিবেশটাই বেশ অন্যরকম ছিল। তার মধ্যে এই গানটা শুনছিলাম, এবং একটা না কয়েকবারই শুনেছিলাম, প্রথমবার খুব ভালো লেগেছিল। এবং গানটা আমার কাছে মনে হয় সজীব অনেক ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান। আমি কিছুদিন আগে একটা এপিসোডে সজীব সম্পর্কে অনেক প্রশংসা বাক্য বলেছিলাম। এই গানটা হচ্ছে তার একটা আসলে খুব একটু ক্লাসিক্যাল ধাঁচের রাগ নির্ভর একটা গান, আমার কাছে দারুণ লাগে। আশা করছি আপনারও ভালো লাগবে। এবং গানটা শুনতে শুনতে প্রিয় মানুষটার কথা ভাবতে পারেন, এবং গানটা আপনি চাইলে তাকে উৎসর্গ করতে পারেন। আমি এটা সবার জন্য ওপেন ফর অল করে দিলাম, আপনি যাকে ইচ্ছা তাকে উৎসর্গ করুন। বাট চোখ বন্ধ করে গভীর একটা ভাব নিয়ে, আবেগ নিয়ে ফিল করে শুনুন, আশা করছি ভালো লাগবে। রাতের আকাশ। একটু পরে ফিরছি, সাথে থাকুন।
হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন আজকে আরেকবার চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 এফএম। সময় হচ্ছে এক্স্যাক্টলি 12:18 আর শুনছিলাম শিরোনামহীনের বন্ধু এবং তার রাতের আকাশ। আর এদিকে আমাকে জানিয়েছেন যে আইস বাকেট চ্যালেঞ্জ নিয়ে অনেক কথা হচ্ছিল, সে লিখেছেন তারা চ্যালেঞ্জ জানাতেন আমাকে, জর্জ ক্লুনি এবং কিয়ানু রিভসকে, দুজন নাম করা হলিউড অভিনেতার পাশে আমার মতো এরকম অভাজন এবং নিতান্তই একেবারে মানে খুবই মানে মিসম্যাচ বলতে হবে। নিশাত এবং নাভিন আমাকে এবং অভিন, তিনজন, নিশাত, নাভিন, অভিন, তারা আমাকে জানিয়েছেন আজকে অভিনের জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। আপাতত এসএমএস অন্য কিছুর একটা সময় হয়ে গেছে। অভিযাত্রী সো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি অভিযাত্রিক সেগমেন্টে। এবং আজকে যে ঘোরাঘুরির কথা বলবো সেটা হচ্ছে একেবারে সাম্প্রতিক কালের ঘোরাঘুরি আমার। গত সপ্তাহে আমি ছিলাম না। এ থেকে যারা বুদ্ধিমান এবং বুদ্ধিমতী শ্রোতা তারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন যে নিশ্চয়ই কোথাও ঘুরতে টুরতে গিয়েছিলাম। কথা সত্যি, তবে আমি শো ফাঁকি দিয়ে ঘুরতে গিয়েছি এটা আপনি একদমই ভাববেন না। আসলে একটা অফিসিয়াল কারণেই গিয়েছিলাম, একটা অফিসিয়াল একটা কনফারেন্স ছিল এবং সেটা পড়বি তো পর মালির ঘাড়ে বলে একটা কথা ছিল নজরুলের একটা লিচুচোর কবিতায়। সেরকম মানে আমি যে দিকটাতে সবচেয়ে বেশি ঘোরাঘুরি করি এবং সুযোগ পেলে যে দিকটাতে বেশি যাওয়া হয় সেই মৌলভীবাজার বা সিলেট অঞ্চল, ওই দিকেই ছিল আমার অফিসিয়াল কারণটা এবং সেই কারণে আমার ওইদিকেই যেতে হয়েছে। তো একেবারে পড়বিত পর মালির ঘাড়েই বললো, সেই কারণে যেতে হয়েছিল বাধ্য হয়ে। আমি কিন্তু শো ফাঁকি দিয়ে কিন্তু ঘুরতে আমি একদমই যাইনি, এই অপবাদ আমাকে দেবেন না প্লিজ। হ্যাঁ, তো ঘটনা এবার আসল ঘটনায় প্রবেশ করি। গত বৃহস্পতিবার রাতে আমরা মাঝরাতে রওনা দিয়েছিলাম। ইচ্ছা করে একটু দেরিতে রওনা দিলাম, আমরা চারজন ছিলাম। পরবর্তীতে একজন যোগ হয়েছিল, সে পরে গিয়েছিল। আমরা রওনা দিয়েছিলাম চারজনই এবং ইচ্ছে করে দেরি করে রওনা দিয়েছিলাম এইভাবে যে ওই দিকে এমনভাবে রওনা দিয়েছিলাম, টাইমটা এমনভাবে ডিজাইন করেছিলাম যেন সে প্রসঙ্গে পরে আসছি। সে যাই হোক, আমরা 12:30টার দিকে বা 1টার দিকে বাসা থেকে বের হলাম। যেতে 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 পথে হলো দেরি। একটা সিনেমা আছে বোধহয় উত্তম সুচিত্রার, তো পথে আমাদের অনেক কারণে দেরি হয়। আমরা প্রচুর ব্রেক নেই পথের মধ্যে, কারণ আমার কাছে মনে হয় যে হাইওয়ে জার্নির এটাই হচ্ছে মজা। যদি আপনি মানে নিজস্ব ট্রান্সপোর্ট ইউজ করেন, মানে নিজস্ব গাড়ি যদি ইউজ করেন, আপনি বাসে ট্রেনে তো আর আপনি চাইলেই গাড়ি থামবে না, কিন্তু এক্ষেত্রে এই সুযোগটা থাকে যে একটা একেবারে নির্জন হাইওয়ের পাশে একটা টিমে বাতি জ্বলতে থাকা চায়ের দোকানে একদমই হয়তো সেখানে খাবার বলতে নামে মাত্র সেই দুটো একটা বিস্কুট, সেগুলো হয়তো আপনার মতো মানসম্পন্ন হবে না। আমার মনে হয় প্রত্যেকবার আমাদের সবারই একটা কমন ব্যাপার, সেটা হচ্ছে ভৈরবের ওখানে মেঘনা নদীর উপর যে ভৈরব ব্রিজ, এটা আমাদের খুবই একটা ফেভারিট, মানে হল্ট করার মতো জায়গা। আমরা যতবারই আসা যাওয়া করেছি ওটার উপর দিয়ে প্রত্যেকবারই আমরা ওখানে থামিয়ে গাড়ি দেখা যায় 20-25 মিনিট ওখানে থাকি, মেঘনার সৌন্দর্যে আহা উহু করি, তারপরে আবার রওনা দিই। তো যাত্রা আবার এবারও যাওয়ার পথে আমরা ওখানে একটু ব্রেক নিয়েছিলাম এবং এবারে ব্রেকটা একটু সিগনিফিক্যান্ট ব্রেক ছিল। মেঘলা মেঘলা আকাশ এবং ওয়েদার তো বুঝতেই পারছেন, এখন তো ঝুম বৃষ্টি সবসময়। গত বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই সময়টা তো টানা বৃষ্টি ছিল। তো এরকম বৃষ্টি গুড়ি গুড়ি, মেঘলা আকাশ, মেঘনা নদীর উপরে এবং অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল। এবং আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবং ওই যে বলেছিলাম যে ইচ্ছে করে দেরি করে রওনা দিয়েছি, কারণটা হচ্ছে এই ঢাকা সিলেট হাইওয়েতে আপনি যেতে যেতে ওই ভৈরব ব্রিজটা পার হওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ওইসব জায়গাতে নিচু ভূমি, রাস্তার দুপাশে অনেক নিচু ভূমি এবং বিল বা হাওড় এরিয়া। এবং বৃষ্টির দিনে জুলাই আগস্টে বা জুন জুলাই আগস্টে একেবারে পানিতে থই থই করে এবং এত দুই ধারেই পানি, মাঝখান দিয়ে রাস্তাটা একেবারে চলে গেছে এবং রাস্তা তো অদ্ভুত সুন্দর, একেবারে কার্পেটের মতো ঢাকা সিলেট হাইওয়ে।
একেবারে ভরা যৌবনা জলরাশি এবং প্রবল ঢেউ, মাঝে মাঝে সমুদ্রের ঢেউগুলো ভুল হওয়াটা বিচিত্র না। এবং সেখানেও স্বাভাবিকভাবে আমরা যাত্রা বিরতি করলাম এবং ওখানেও অনেকক্ষণ ধরে আহা উহু করে প্রকৃতি দেখে এবং যাদের ছবি তোলার বাদিক তারা ছবি টবি তুলে সেটা আসলে এইটা অবশ্যই আপনি যদি এই অভিজ্ঞতাটা হয়ে থাকে নিশ্চয়ই বুঝবেন। এই সময় এখনো নিশ্চয়ই আছে, যদি যাওয়া হয় দেখবেন যে ওই নবীনগর সরাই বাহুবলে, যখন বাহুবল থেকেই আসলে সৌন্দর্য শুরু হয় এবং চা বাগানের সৌন্দর্য বাহুবল থেকেই শুরু হয়। এর মধ্যে চা বাগান ভোরবেলা সৌন্দর্য অসাধারণ, বলা দ্বিধা রাখে না। আর এর আগে লাস্ট যেবার গিয়েছিলাম সেবার এরকম বৃষ্টির মধ্যেই সকালবেলা চা বাগানের ভিতরে, এবং এবারও তাই ছিল। এভাবে অবশেষে আমাদের সেই গন্তব্যস্থান মৌলভীবাজার শ্রীমঙ্গল পার হয়ে দেন কমলগঞ্জের মাধবপুর চা বাগান, আমার ফেভারিট হলিডে স্পট। সেখানে এবারও থাকা হয়েছিল সেই চা বাগানের বাংলোতে। সেখানে গিয়ে পৌঁছলাম আমরা তখন সকালবেলা। এবং ওই মাধবপুর একটা আসলে ইউনিয়নের মতো, কমলগঞ্জ হচ্ছে উপজেলা, ওখানে সেই মাধবপুর চা বাগানে ঢোকার আগ মুহূর্তে একটা রেস্টুরেন্ট আছে, সামনাসামনি দুটো, একেবারে পাড়াগাঁয়ের মানে গ্রামের প্রত্যন্ত রেস্টুরেন্টের মতোই। আধুনিক সুযোগ সুবিধা সেখানে আশা করবেন না, কিন্তু ওই আমরা সারা রাত যেহেতু ড্রাইভ করে যাই সবাই খুব হতে থাকে এবং ওই সময়টাতে ওইখানে গিয়ে আমরা সবসময় সকালের নাস্তাটা ওখানেই সারি। সেই একদম গ্রামীণ আবহের একটা রেস্টুরেন্ট, মাটির চুলায় মানে রান্না হচ্ছে, লাকড়ি দিয়ে ধোঁয়ায় চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু তারপর একটা অদ্ভুত তৃপ্তি সহকারে আমরা খাই ক্ষুধার্ত থাকার কারণে। এবং এটা আরেকটা সিগনিফিক্যান্ট আমাদের ট্রিপের ওই দিকে হলে। তারপর চা বাগানে ঢুকলাম এবং সেই হলো সেদিন, মানে আসলে সারা সবাই একটু তন্দ্রার মতো এসেছিল সবার মধ্যে। হঠাৎ করে বৃষ্টির শব্দে ঘুম ভেঙে যায় এবং তখন সেই বাংলোর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে যেটা দেখলাম সেটা এক কথায় অভূতপূর্ব। ঝুম বৃষ্টি, মানে একদম মনে হচ্ছে যে সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এরকম চা বাগানের মধ্যে এরকম অদ্ভুত সুন্দর বৃষ্টি দেখার অভিজ্ঞতাটা অনির্বচনীয়, অন্য কোনো কিছুর সাথে তুলনা বা তুলনাযোগ্য নয়, ইনকম্পারেবল টু এনিথিং এলস। সেটা একটা সিগনিফিক্যান্ট অনুভূতি ছিল। এবং বিকেলবেলা খাবার একটা বর্ণনা না দিলেই নয়, সেটা হচ্ছে যে পাবদা মাছ অনেকেরই পছন্দের খাবার এবং ইনফ্যাক্ট আমারও। এবং সেটা ওই খুব অসম্ভব সুন্দরভাবে রান্না হয়েছিল এবং সবাই বেশ কয়েকটি করে গলাধকরণ করেছিলাম দুপুরবেলা। সেই পাবদা মাছের স্মৃতিটা আমার কাছে মনে হয় অবশ্যই বলা উচিত যারা ভোজন রসিক তাদের জন্য। বিকেলবেলা আমরা সবাই ওই মাধবপুর চা বাগান লেকটে ঘুরে ওই দুই পাশে যে পাহাড়, সেই পাহাড়ের উপরে একটা আমাদের মধ্যে একটা ঝোঁক আসলো যে পাহাড়ে উঠবো। এবং সবাই সেই বৃষ্টির স্নাত মানে কাদা ছিল এবং খুব রিস্কি, ওটাটাও কঠিন, কিন্তু এটা হচ্ছে অ্যাডভেঞ্চারের মজা, যত বেশি উনি মজা পাবেন। সেই পাহাড়ের উপর উঠে ওই দৃশ্যটা অবশ্যই অনেক সুন্দর ছিল। এবং পাহাড়ের উপর উঠে মনে হলো যে দুই চারপাশে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের সারি, এবং দূরে ভারতের সীমান্ত পার হয়ে যে ভারতের যে পাহাড় শ্রেণী সেটাও দেখা যাচ্ছিল এবং মানুষের ভিতরে পাহাড় শ্রেণীগুলোও দেখা যাচ্ছে। ওটা একটা অদ্ভুত সুন্দর যে মানে বৃষ্টির সময় যেটা হয়, আকাশের সৌন্দর্য ক্ষণে ক্ষণে রূপ বদলায় এবং সৌন্দর্যটাও বদলায়। এই বৃষ্টি হচ্ছে, আবার মেঘগুলো উড়ে যাচ্ছে এবং ঘন কালো মেঘ আহ, থাকে পাহাড়ি ছড়া বা ছোট। ওখানে উঠলে একটা অদ্ভুত অনেক অনুভূতি কাজ করবে, একটা নির্মোহ মস্তিষ্কে অনুরণন
চা বাগানই নগর হয়ে সিলেটের বাই ফেঞ্চুগঞ্জ এইসব জায়গাগুলোতেও নিচু ভূমি অনেক, দুই পাশে অবারিত জলরাশি এবং মাঝখানে শাপলা শালক ফুটে আছে, পদ্ম ফুলও আছে অনেক জায়গাতে, এবং শুধু পানি আর পানি দুদিকে, তার মধ্যে ঝুম বৃষ্টি করছে একেবারে চারপাশে সবকিছু ঝাপসা করে দিয়ে, এবং গাড়ি থামিয়ে চুপচাপ সেই সৌন্দর্য উপভোগ করে সেই বৃষ্টির শব্দ। আবার ওই জায়গাতে হারিয়ে গিয়ে আমি নিজে আবার নির্বাক হয়ে যাচ্ছি, নিস্তব্ধ হয়ে যাচ্ছি, এটা দেখে বুঝতে পারছেন যে আসলে কত সুন্দর এই মুহূর্তগুলো। তো এরকম অনেকবার মানে বৃষ্টির মধ্যে গাড়ি থামিয়ে উপভোগ, মানে বৃষ্টি বিরতি নিয়ে বা বৃষ্টি বিলাস করে টোরে আমরা সেই তামাবিলের রাস্তা ওদিক দিয়ে যখন তামাবিলের কাছাকাছি গেলাম, পুরো জার্নিটাই অসম্ভব সুন্দর ছিল। আর তামাবিল পৌঁছার পর থেকে যা হলো তা তো অবর্ণনীয়। তামাবিলে পৌঁছাও ওই রাস্তাটায় আপনি মানে অনেকক্ষণ থেকে দেখবেন যে দূরে মেঘ হালকা রেখার মতো কিছু দেখা যাচ্ছে। আরেকটু কাছে গেলে হয়তো বুঝতে পারবেন ওটা হচ্ছে দূরে ভারতের মেঘালয় সেই পাহাড় সারি, এবং সেটা অনেকক্ষণ ধরে আপনাকে সঙ্গ দেবে। এবং এই রাস্তার এটাই হচ্ছে একটা সিগনিফিক্যান্ট দিক, সেটা বলতে পারেন যে অনেকক্ষণ ধরে পাহাড় আপনাকে সঙ্গ দিয়ে যাবে, আপনার ডানে পাহাড় কখনো বামে পাহাড়, দূরে এটার মতো আস্তে আস্তে পরিষ্কার হবে, এবং আরেকটু পরিষ্কার হতে বুঝবেন যেটা দূর থেকে মনে হবে যে আকাশের গায়ে কি যেন বিদ্যুৎ চমকের মতো রূপালি কি যেন দেখা যাচ্ছে। হয়তো ভাবতে পারেন ওটা আকাশের রং, কিন্তু আরেকটু কাছে গেলে বুঝতে পারবেন ওটা আসলে আকাশের রং না, ওটা হচ্ছে পাহাড়ের গায়ে ঝর্ণা। এবং এই পথে বৃষ্টির দিনে শুকনো, শীতের সময় সেটা শুকনো থাকে, কিন্তু বৃষ্টির সময়টাতে এই তামাবিলের সেই পথের দুপাশে যে পাহাড়ের সারি, তার মধ্যে অনেকগুলো ঝর্ণা যাওয়ার পথে পড়বে, মিনিমাম 15, 20, 25টা ঝর্ণা আপনার পড়বে, এটা অন্য কোথাও এতগুলো পাবেন একসাথে। এবং অদ্ভুত সুন্দর সেই দৃশ্য, বৃষ্টি হচ্ছে, মেঘগুলো একদম পাহাড়ের কোল ঘেঁষে ছুঁয়ে যাচ্ছে, কোথাও আবার দেখা যাচ্ছে যে মেঘ ছুটতে গিয়ে পাহাড়ের গায়ে আটকা পড়ে আর ডানে বামে কোথাও যাওয়ার পথ না পেয়ে ওখানেই আটকে আছে। মানে মনে হবে কোনো একেবারেই মানে খুব নিষ্পাপ অসহায় মানব শিশুর মতো, যে হয়তো হয়তো কিছুই বুঝতে পারছে না, মেঘগুলো আটকে আছে, কোন দিকে যাবে পথ খুঁজে পাচ্ছে না, মেঘের গায়ে পাহাড়ের গায়ে আটকা পড়ে আছে, মাথা ঘেঁষে ছুঁয়ে যাচ্ছে, আবার একদম নিচ দিয়ে যাচ্ছে, এরকম অদ্ভুত সুন্দর দৃশ্য। কোথাও আবার সেই মেঘ থেকে বৃষ্টি ঝরছে, এবং তো তার মধ্যে যেন অদ্ভুত তরলিত চন্দ্রিকা, সুকুমার সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় তরলিত চন্দ্রিকা। দিয়েই যাচ্ছে, এই জার্নিটা অনেক সুন্দর, পাহাড় মেঘ। যেমন একটা এবং সেটা জল গিয়ে যেখানে শেষ হচ্ছে
আইন নদীতে নৌকা করে ঘোরা এবং বৃষ্টির সময় যেটা থাকে একেবারে অন্য আরেকটা দেশ এবং সেখানে উঁচু উঁচু পাহাড়ি সারি, তার মাঝখান দিয়ে পাহাড়ি নদী বয়ে গেছে এবং ঝুলন্ত সেই সেতু, একটা অন্যরকম অনুভূতি সবকিছু মিলিয়ে। ওখানে নৌকায় ঘুরতে ঘুরতে সেই 0 পয়েন্ট হয়ে একটা বিস্তীর্ণ বালুকা বেলা আছে বাংলাদেশের সীমান্তের ভেতরেই। সেই বালুকা বেলার উপরে কিছুক্ষণ যাত্রা বিরতি আমরা নিয়েছিলাম, একদম শেষ বিকেল, তখন সূর্য ডুবে যাচ্ছে ওই সময়টাতে। ওই অনুভূতিটা আরেকটা আমার কাছে সবসময় মনে থাকবে, কারণ সূর্য অলরেডি ডুবে গিয়েছে এবং হয়তো লালিমাটা আকাশে ছড়াচ্ছে এবং কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসবে। এরকম সময়ে সীমান্ত একেবারে ওই জায়গাটা দাঁড়িয়ে ঠিক মানে বাংলাদেশের সীমান্ত বিন্দু। তারপরে সন্ধ্যা নেমে হলো একেবারে অন্ধকার, তখন আমরা রাস্তা একটু খারাপ, তামাপাথর ভাঙার যে জায়গাগুলোতে, যার ফলে একটু পরপরে যেটা হচ্ছিল আমাদেরকে গাড়ি থেকে নামতে হচ্ছিল, আদারওয়াইজ হয়তো ওই ভাঙা রাস্তা দিয়ে আসলে গাড়ি চালানো সম্ভব হচ্ছিল না। এই গাড়ি থেকে এই ঝামেলা মনে হয়েছিল প্রথম প্রাথমিকভাবে এটাকে, এবং সেই ঝামেলার কারণে গাড়ি থেকে বারবার নামতে গিয়ে একটা অদ্ভুত অনুভূতি হলো। সেটা হচ্ছে রাত তখন 8টা 9টা এরকম, সীমান্তের কাছাকাছি একটা জায়গা এবং অন্ধকারাচ্ছন্ন রাত, আর তুমুল বৃষ্টি পড়ছে। তার মধ্যে গাড়ি থেকে নেমে বৃষ্টিতে আমরা ভিজছি এবং হাঁটছি 3-4 জন যুবক। বিষয়টা অদ্ভুত, একেবারে গা ছমছম করা রাত্রি, নির্জন, তুমুল বৃষ্টি, আর আপনার হয়তো অনেক কাছেই পাহাড় এবং ঝর্ণা, অন্ধকারে শুধু হয়তো তাদের অস্তিত্ব অনুভব করা যাচ্ছে বা আবছা রেখার মতো দেখা যাচ্ছে। এরকম একটা সময় রাত 8টা 9টা একদম তুমুল অন্ধকার ভেতর বৃষ্টিতে ভিজতে ভিজতে যদি আপনি এগোতে থাকেন সেই হাইওয়ে ধরে, করা রাতের বেলা সিলেট শহরে, সেখানে ঘুরে ঘুরে আবার ঘুমিয়ে টুমিয়ে পরের দিন সকালে আমাদের গন্তব্য ছিল রাতারগুল এবং বিছনাকান্দি। রাতারগুল তো অনেক বিখ্যাত হয়ে গেছে, অনেক মানে পেপারে অনেকবার এসেছে এবং সবার মুখে মুখে। তো এর আগে যেহেতু যাওয়া হয়নি সেই জায়গাতে ওই দিন সকালে আমরা রওনা করলাম। যাওয়ার পথটাও এয়ারপোর্টের সেই পাশ দিয়ে ওই একটা গ্রামীণ আবহের মধ্যে দিয়ে পথটা। তারপরে সেখানে গিয়ে পৌঁছানোর পরে সেই গোয়াইনঘাট উপজেলায় পড়েছে রাতারগুলটা, এবং রাতারগুলে গিয়ে পৌঁছে যেটা মনে হলো, শুধু চারদিকে পানি দেখা যাচ্ছে, বিস্তীর্ণ জলরাশি, বৃষ্টির সময় যেটা হয় আসলে শুধু থই থই পানি। তো সেখান থেকে এর আগে অনেক রকম বর্ণনা শুনেছি, যে কেউ বলেছেন ভালো, কেউ বলেছেন এটা দেখার কিছুই নেই। এই মানে ঘোরাঘুরি নিয়ে এই জিনিসটা খুব বেশি হবে, এই ফাঁকে বলে রাখি, নিজে না অভিজ্ঞতা হওয়া পর্যন্ত কখনো
তার মধ্যে দিয়ে নৌকা দিয়ে যাচ্ছে, আপনাকে হয়তো ডালপালা সরিয়ে দিতে হচ্ছে নিজে 2 হাত দিয়ে, সাপ হয়তো আপনার কিন্তু ঠিক রাতারগুলো ঢোকার সাথে সাথে পানির রং একদম ভিন্ন, মানে খুব সবুজ রঙের অদ্ভুত সুন্দর একটা পানির রং সেখানে। এবং আমরা সবাই মজা করে বলছিলাম যে কেউ বোধহয় এখানে নীল রঙের শার্ট ধুয়েছে অনেকগুলো, সেই নীল রং আমার সবুজ রং। ও চমৎকার অভিজ্ঞতা, এবং পানির রং দেখে আসলে ওই পানি দেখেই সারাদিন কাটিয়ে দেয় জল ধরে, এমন অদ্ভুত সুন্দর রঙের পানি থাকলে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, শুরুতে মনে হবে বেখাপ্পা এরকম প্রাকৃতিক পরিবেশে একটা টাওয়ার, ইট কংক্রিটের তৈরি একটা কিছু একটা আছে। তবে একটা উপকারিতা হচ্ছে যে সেখানে ওটার মাথা তুলে পুরোটা একসাথে দেখা যায়, পুরো দৃশ্যটা, এবং সেখান থেকে আরো ভালোভাবে বোঝা যায় কাটিয়ে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, এবং আশা পথেও তো বৃষ্টি, চা বাগানে থাকিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আলাপ করেছিলাম আমরা, সেই প্রথম একদম যেটা বলেছিলাম, তখন একটা বন্ধুকে আমি একটা কথা বলেছিলাম, আমার এক বন্ধুকে, যে গানটা নাম অনেকদিন পরে শুনছি, আমার মনে হয় 5-6 বছর পরে গানটা প্লে করছি, 5-6 বছর পরে। এবং গানটাও কিন্তু আমি যে কথাগুলো বললাম তার সাথে কিছুটা যায়। শীতের সন্ধ্যায় তোমার আমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা, যদি কথা থেকেই থাকে তবে সেখানেই চলে যান। হারিয়ে যাওয়ার কথা সো নাইস। শুনছিলাম স্করপিয়ন্সের সেই গানটার অ্যাকোস্টিক লাইভ ভার্সন, এবং পর্তুগালে লিসবনে হয়েছিল এই কনসার্টটা, ওয়ান অফ দ্য বেস্ট কনসার্টস এভার সিন, এভার এনজয়েড। আর এরপর আগের গানটা ছিল তো অর্ণবের সেই সুইট গানটা, খুব ছোট কিন্তু অনেক নাইস এবং অনেক চমৎকার লিরিক্সের একটা গান। শীতের সন্ধ্যায় তোমার আমার কি কোথাও লুকিয়ে থাকার কথা, সময় কি আমাদের স্বপ্ন দেখাবে নাকি নিয়ে যাবে অনেক দূরে, চলো ভাবি সেইয়া, চলো হাঁটি সেই আশায় একসাথে হাত ধরে। অদ্ভুত সুন্দর।
আমাকে বেশ কিছু বন্ধু এসএমএস পাঠিয়েছেন, তার মধ্যে আয়েশা আমাকে জানিয়ে আজুক ছায়া বনের তলে আলোরে ভালোবাসে, বাতাসে কথা ফুলেরে বলে, ফুলটা শুনে হাসে। সুন্দর। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আরণ্যক বইয়ের কথা বেশ কয়েকদিন ধরেই বলছিলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতি নিয়ে আরেকটা অসম্ভব সুন্দর একটা বই। আমার কাছে যে উপন্যাসে মনে হয়েছে যে আসলে কোনো মানুষ নয়, কেন্দ্রীয় চরিত্র হচ্ছে প্রকৃতি। এই বইটা পড়েই আসলে ঠিক লাস্ট ট্রিপটাতে গিয়েছিলাম, তো তো সবকিছু ওটা একটা মিল খুঁজে পাচ্ছিলাম। পাহাড় দেখে আসলে সেই আরণ্যকের পাহাড়, নাড়া বৈহার, ফুলকিয়া বৈহার, তারপরে লবটুলিয়া, সেই জায়গাগুলো, মহালিখা রূপের বন, সেই ঝর্ণা, সেই অরণ্যানী। নির্জন আমাকে জানিয়েছেন সময় কি আমাদের স্বপ্ন দেখাবে নাকি নিয়ে যাবে অনেক দূরে, সেই গানের লাইনই। জীবন গভীরতায় সুন্দর, ভাবনায় সুন্দর, মায়ের অদৃশ্য বন্ধনে সুন্দর, আর কি দরকার। ঠিক তাই। রাফা আমাকে জানিয়েছেন রেসিডেন্সিয়াল থেকে গ্রিন ইজ দ্য কালার বাই পিঙ্ক ফ্লয়েড, এই গানটা তিনি শুনতে যাচ্ছেন। এবং আরো কিছু এসএমএস এসছে, আমি এসএমএস করার নিয়মটা একটু আপনাকে বলে দিই। সেটা হচ্ছে যদি কোনো গান শুনতে চান বা নিজের কোনো কথা শেয়ার করতে চান, প্রথমে লিখবেন RA, অর্থাৎ রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি, সাথে থাকুন ইরাজের। তারে ধরতে পার হলো মেরি দিতা পাখির পা অল্টারনেটিভ রক মিউজিক বা যারা পছন্দ করে, তার মধ্যে আমি এই গানটা দেখেছি যে প্রচন্ড রকম জনপ্রিয়, ওয়াচ ফর ইউ। দুর্দান্ত একটা গান, এবং অল্টার ব্রিজের কম্পোজিশন স্পেশালি ক্রিড থেকে ইন্সপায়ার্ড, এবং ক্রিড ব্যান্ডটা ভেঙে যাওয়ার পরে তাদের কয়েকজন ব্যান্ড মেম্বার মিলে অল্টার ব্রিজ বানিয়েছিলেন। পরবর্তীতে ক্রিড জোড়া লাগলে ওই ব্যান্ডটাও টিকে আছে। অসাধারণ একটা ব্যান্ড বলতেই হবে। এমন কিছু গান এবং মিউজিক্যাল কম্পোজিশন তারা করে যে আসলে মানে ঠিক হৃদয়ে ছুঁয়ে গিয়ে একটা কেমন বেদনার আভাস রেখে দেয়। ফর এক্সাম্পল ওই গান মেমোরি, নিশ্চয়ই মনে আছে সেই গানটার কথা। এই করতে করতেই একটা কবিতা পেয়ে গেলাম, ঘাটাঘাটি করতে করতে। কবিতাটা আগে কখনো পড়া হয়নি। সময়ের কাছ থেকে যদি পবিত্র জীবনের প্রতিধ্বনি, আবার ভোরের রৌদ্রে সমাজ, শুভ্র দূর চিত্রভানুলোকে উড়ে হাস্যমুখ ছিল তাদের সুখ দুঃখের গল্পে। প্রান্তে কত বিচিত্র দেশে, কত বিচিত্র জাতির, বিচিত্র সমাজ।
এই পৃথিবীতে যত আমিও ছিলাম। প্রত্যুত্তর থেকে যায়, সবাই থাকা উচিত। যদি কোনো কিছু বলতে চান, লিখতে চান, কোনো গান শুনতে চান, আমাকে লিখে পাঠান। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। ওয়ারফেজের একটা গান শুনবো, 2000 সালে যে অ্যালবামটা রিলিজ হয়েছিল ওয়ারফেজের আলো অ্যালবামটা, সেই অ্যালবামের একটা গান, অতটা পরিচিত হয়তো নয়, কিন্তু আমার বেশ ভালো লাগে গানটা। গানটার নাম হচ্ছে স্মৃতিগুলো। সাথী থাকুন, একটু পরে ফিরছি। Hey friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার শুনছেন রেডিও আমার 88.4 FM, আর চলছে শনিবার রাতের বিশেষ আয়োজন রেইনস, যেখানে রাত 2টো পর্যন্ত আমি থাকবো। সেই 11 যাত্রাপথ 2টো পর্যন্ত সেটা চলবে নিরন্তরভাবে। তার মাঝখানে কিছু গান, কিছু কথা, কিছু একটা আবৃত্তিও ছিল, ভ্রমণের গল্পও ছিল, অনেক কিছু ছিল। একটু আগে শুনছিলাম মেটালিকার গান, বৃষ্টি বিলাস নামের একজন রিকোয়েস্ট পাঠিয়েছিলেন নাথিং এলস ম্যাটার্স এই গানটার জন্য, সেই গানটা শুনছিলাম। এবং তার আগের গান ছিল ওয়ারফেজের গান স্মৃতিগুলো। একটা কবিতা পড়ি জীবনানন্দ দাশের, এটা একটু একটু অচেনা কবিতার দলই। মানুষ উৎসারিত আরো বড় রেখা, বলয়ের পরে আরো বলয়। আবার কোনো বিরল মুহূর্তে ইচ্ছে হয় কিছু একটা তৈরি করে গেলে মন তা
রেখে যাব শেষ পর্যন্ত। এক এক সময় মানুষের উপর রেগে যদি আপনিও কিছু জানাতে চান আমাকে, নিজের কোনো কথা অথবা কোনো লিখুন, সময় আছে। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা আর লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। মেঘদলের গান শুনবো, তাদের প্রথম অ্যালবাম থেকে গান চেনা অচেনা। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে বন জভির গান অলওয়েজ, এবং তার আগে ছিল মেঘদলের গান চেনা অচেনা। সময় কিন্তু শেষ দিকে প্রায় চলে এসেছি আমরা। মানে বিদায়ের ঘন্টা একটু একটু করে মনে হয় বাজা শুরু হয়েছে। যেতে পারি কিন্তু কেন যাব, এটা হচ্ছে আমার কথা না, একটা কবিতার নাম, যদি এই সময়ের সাথে মিলে যায়। যেতে পারি কিন্তু কেন যাব, যেতে ইচ্ছেটা দেশে। শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা, একটু আমরা দেখি পড়ি কেমন লাগে। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, এত কালো মেখেছি দুহাতে এত কাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা ডাকে কাঠ আয় আয়। এখনই যাব না, তোমাদেরও যাব, একাকি যাব না। পাই বা না পাই, এক জীবনে তোমার কাছে যাব। মুগ্ধ, অভিভূত। সো ফ্রেন্ডস, আরেকটা গানে চলে যাই। যদি এখনো কিছু লিখতে চান, প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু পরেই ফিরছি, শচীন দেব বর্মনের একটা গান শুনবো, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। রঙের আগুন তুমি যে রসের ধারা। প্রেমের গান, যেহেতু আরেকটু সময় আছে, ঝটপট আরেকটা গান শুনে ফেলে এই বেলা। জন ডেনভারের গান হাউ ক্যান আই লিভ ইউ। Still it's Dreams Avenue, শুনছেন এই মুহূর্তে ইরাজকে আরেকবার। চলছে রেডিও আমার 88.4 FM এর সাথে আপনার কিছুটা নির্ঘুম প্রহর কাটানো। একটু আগের গানটার মতোই আমার বলতে হয়, জন ডেনভারের গানটার মতো, হাউ ক্যান আই লিভ ইউ অ্যাগেইন, মাস্ট বি ক্লিয়ার আউট অফ মাই মাইন্ড। কিন্তু তারপর আমাকে লিভ করতেই হচ্ছে, এখন যেতেই হচ্ছে, যেহেতু সময় শেষ। আশা করি ভালো লেগেছে আজকের এপিসোড। আমি জানি না কতটা ভালো, তবে যাওয়ার আগে আরেকবার প্রত্যাশা করবো, নিশ্চয়ই সামনের সপ্তাহে আবার কথা হবে, একসাথে থাকবো নিশ্চয়ই সবাই আমরা। সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। খুব ভালো থাকুন, এই শুভকামনা আপনার জন্য। যেতে যেতে যে গানটা শুনবো সেটা একটা রবীন্দ্রসঙ্গীত, আবিদের কণ্ঠে। শ্রদ্ধা করে স্মরণ করছে এই অকাল প্রয়াত সঙ্গীত শিল্পীকে। গানটা নাম হচ্ছে রজনী আমি যেন কার আশায় আশায় থাকা। খুব আবেগ ভারাক্রান্ত করে দেওয়ার মতো আরেকটা গান। ভালো থাকুন, শুভরাত্রি।